প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার ব্যস্ততম সড়ক প্রগতি সরণিতে। এই প্রগতি সরণির মোড় থেকে অর্থাৎ বাটারা থানার সামনে থেকে আমি এখন এই রাস্তা ধরে সোজা চলে যাব ফকিরখালী গ্রামে। ওখানে যেতে হলে এই বাটারা থানার সামনে থেকে লেগুনা অথবা অটোরিকশা যোগে যেতে হবে। তো আজকে শীতের সকালে মোটামুটি হালকা একটু কুয়াশার মাঝখানে আমি আজকে আপনাদেরকে এই ফকিরখালী গ্রাম দেখানোর জন্য নিয়ে যাব। তো বাটারা থানার ঠিক সামনে থেকে লেগুনাগুলি ছেড়ে যায় না। এখানে আমি এই মাদানী এভিনিউ ধরে আর কিছু দূর অগ্রসর হওয়ার পরে এখানে লেগুনা স্ট্যান্ড রয়েছে। আমি এখন এই লেগুনা স্ট্যান্ডে এইসব লেগুনা দিয়ে চলে যাব সোজা ফকিরখালী গ্রামের উদ্দেশ্যে। তবে ফকিরখালী গ্রামে যাওয়ার জন্য ফকিরখালী গ্রাম পর্যন্ত এই লেগুনাগুলি যায় না। এই লেগুনাগুলি এই মাদানী এভিনিউ হয়ে এই চমৎকার সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সামনে একটা রাস্তায় আমি নেমে যাব। সেই জায়গাটার নাম হচ্ছে বাঁশতলা। সেই বাঁশতলা জায়গায় নেমে তারপরে হাটের ডান দিকে যে রাস্তা রয়েছে সেই দিক দিয়ে আমাকে অগ্রসর হতে হবে। নতুন বাজার বাটারা থানার সামনে থেকে লেগুনার যুগে এই জায়গায় নেমেছি। ভাড়া নিয়েছে জনপ্রতি 20 টাকা। তো এখান থেকে এখন আমি এই রাস্তা দিয়ে রাস্তার অপোজিটে যে ওই গলি দিয়ে চলে যাব রহমতুল্লাহ ডিগ্রি কলেজের পাশ দিয়ে ফকিরখালী গ্রামে, এবং ওইখানে কিছু গ্রামীণ দৃশ্য আমরা আজকে ঘুরে ফিরে দেখব। এই রাস্তাটি বর্তমানে নির্মাণাধীন, কাজ চলিতেছে। এখানে উন্নয়নমূলক কাজের জন্য এখানে ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে সোলিংয়ের উপরে, এবং বেশ কিছু জায়গায় খানা খদক। তো আশা করি এই রাস্তাটি অল্প দিনের মধ্যে পিচ ঢালাই হয়ে একদম সুন্দর সুসজ্জিত রাস্তায় পরিণত হবে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পাত্রের মাঝে বেশ কিছু তেলাপিয়া মাছ রয়েছে। এখানে আসলে গ্রাম থেকে ধরে আনা এই টাটকা তেলাপিয়াগুলি বিক্রি হয়েছে 900 টাকায়। এখানে প্রায় 8.5 কেজির মতো তেলাপিয়া মাছ রয়েছে। এই জায়গাটার নাম মগরদিয়া সাঁতারকুল বটতলা। এখন এখানে আমি এই হোটেলে নাস্তা করে নিলাম, পরোটা, ডিমবাজি, ডাল। তো এখন এর সামনে একটু রাস্তা দিয়ে আগে হাতে ডান দিকে গেলে ফকিরখালী গ্রাম। এই বটতলা মগরদিয়া যে রয়েছে এই দিক দিয়ে আমরা অগ্রসর হচ্ছে। একদিকে এখনও কোনো আধুনিকতার ছোঁয়া তেমন একটা লাগেনি। এটা এখন নতুন শহর হচ্ছে। এটি 2019 সাল পর্যন্ত এটা সিটি কর্পোরেশনের বাইরে ছিল, অর্থাৎ ইউনিয়ন পরিষদে ছিল, কিন্তু এখন 19 সাল থেকে এটা সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়েছে। তবে এটি এতদিন যে পরিত্যক্ত অবস্থায় একদম পুরো গ্রাম ছিল, এটি এখন পরিবর্তন হয়ে একদম শহরে রূপান্তরিত হতে চলছে। এটি সাঁতারকুল ব্রিজ, এই পাশে সাঁতারকুল, পাশে বেড়াইট। তো এই ব্রিজের নিচে এখানে একটি ডুবা বা আমাদের এলাকায় বলে পাগার বা পুকুর ছোট, এটি সেচ দেওয়া হচ্ছে। এখান থেকে স্থানীয় লোকজন তারা মাছ ধরবে। আর এটি হচ্ছে সেই সাঁতারকুল যে খাল রয়েছে সেটি। তো এখন মাছ ধরার দৃশ্যটি দেখার মতো সময় আমার হাতে নেই, যার জন্য আমরা চলে যাব। রহমতুল্লাহ ডিগ্রি কলেজের পাশে এখানে 3 রাস্তার মোড়। এটি মূলত চান্দার টেক নামে পরিচিত। এই 3 রাস্তার মোড় থেকে হাতের ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে অগ্রসর হলে ফকিরখালী গ্রাম। তবে এই রাস্তা দিয়ে অগ্রসর হওয়ার পরে এখানে আমি দেখতে পেলাম যে একজন কাঠমিস্ত্রি, উনি বিভিন্ন ফার্নিচার তৈরি করছে। এগুলি আসলে চেয়ার। এগুলি আপনারা দেখে মনে করবেন যে এগুলি বেতের চেয়ার, কিন্তু আসলে এগুলি বেতের না, এগুলি কাঠ দিয়ে তৈরি। কিন্তু কাঠগুলিকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে, দেখে কারো বোঝার উপায় নেই যে এগুলি কাঠ। এগুলি সবাই মনে করবেন বেত, এবং এগুলি এমনভাবে রং বা বার্নিশ করা হবে যে এগুলি বেতের ফার্নিচারের মতোই দেখা যাবে হুবহু। তো আসলে এখানে এই দৃশ্যটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এখানে একটি সুন্দর ব্রিজ রয়েছে। এই ব্রিজটি আসলে ঢাকার ভিতরে হওয়ায় অনেক সুন্দর লাগতেছে, কারণ এখানে চারদিকে শুধু জলাশয়। যে দেখতে পাচ্ছেন যে এখানে যখন বর্ষাকালে পানিতে পরিপূর্ণ থাকে তখন এদিকে নৌকা চলাচল করে, অনেক সুন্দর লাগে। আমি গত 2 বছর আগে এখানে আমরা বন্ধুবান্ধব মিলে নৌকা ভ্রমণ করেছিলাম, অনেক ভালো লেগেছিল। আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাশবনগুলি অনেক সুন্দর লাগে সিজনের সময়। তো এখন তো কাশবন হয়ে গেছে, সিজন শেষ হয়ে এখন একদম কুজু হয়ে গেছে। আবারও আগামী বছর যখন নতুন কাশবন হবে তখন আমরা ইনশাল্লাহ এখানে আসবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই শহরের পানিগুলি এসে, নোংরা পানিগুলি এসে এই খালের বা জলাশয়ের পানিগুলি কালো হয়ে রয়েছে। এটি আসলে খুবই একটি দুঃখজনক বিষয়। এটি শুধু আমাদের দেশেই এরকম হয়, জলাশয়গুলি এরকমভাবে শহরের ময়লা পানিতে সয়লাভ হয়ে থাকে। অন্য দেশে কিন্তু এরকম না, জলাশয়গুলি তারা সুন্দরভাবে যত্ন সহকারে রাখে। গ্রামে এখানে আসার পরে খুবই একদম গ্রামের পুরো দৃশ্য অনুভব করতে পারছি। যদি ওইটি ঢাকা শহরের, ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরেই পড়েছে, কিন্তু বাড়িঘর বা সমস্ত কিছু পরিবেশ সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ।
মুরগির যে খামারটি করা হয়েছে সেটি মাচার উপরে করা হয়েছে। এখানে আসলে জলাশয়, তো এখানে বৃষ্টির দিনে বা বর্ষাকালে এখানে প্রচুর পানি হয়, যার জন্য এখানে বাড়ি করতে গেলে প্রচুর মাটির প্রয়োজন হয়, যার জন্য এখানে প্রায় অনেকগুলি বাড়ি এরকমভাবে খুঁটির উপরে নির্ভরশীল, যে দেখতে পাচ্ছেন হাওড় এলাকার মতো অনেকটা। ফকিরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি পাকিস্তান আমলে নির্মিত। এটি 1964 সালে নির্মাণ করা হয়েছে। এটি বহু পুরনো একটি স্কুল, আর স্কুলের পাশে এখানে একটি মসজিদ রয়েছে। আর এখানে যে আজকে শুক্রবার ছুটির দিন হয়, এখানে স্থানীয় ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, অনেক সুন্দর লাগতেছে। তারা বিভিন্ন ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় মেতে উঠেছে। আসলে এটি যে পাকিস্তান আমলের স্কুল, এটি আসলে দেখে খুবই সুন্দর লাগলো যে এখানে এত দূরে, এত গ্রামে এখানেও সেই পাকিস্তান আমলে শিক্ষার ছোঁয়া লেগেছে, যেটি 1964 সালে নির্মাণ করা হয়েছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে এই স্কুলটি। তার মানে বোঝা গেছে যে এখানে অনেক আগেই শিক্ষিত লোকজনের সমাগম ঘটেছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ফকিরখালী গ্রামের অনেক প্রাচীন মসজিদ, এটি দেখে বোঝা যাচ্ছে, কারণ মসজিদটির নির্মাণ কৌশলী দেখে বোঝা যাচ্ছে যে এটি বহু পুরানো। তবে এখানে কোনো স্থাপিত যে হয়েছে, যে কত সালে স্থাপন করা হয়েছে, এই বিষয়ে কোনো সাইনবোর্ড নেই। তো এখন যেহেতু নামাজের সময় নেই, যার জন্য আমি মসজিদের ভিতরে যেতে পারছি না, মসজিদের ভিতরে যাব না, কারণ এটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আর এর পাশে একটি মাদ্রাসা রয়েছে, এই যে দোতলায় একটি সিঁড়ি যাওয়ার জন্য। আর এটি হচ্ছে মসজিদের ওযুখানা। এখানে এটি হচ্ছে মসজিদের ওযুখানা, চমৎকার সুন্দর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মুখলেস ভাই, আমি এখানে আসার পরে দেখলাম যে আপনাদের গ্রামে একটা প্রাচীন মসজিদ, যেটা যে কারুকার্যটা এখন সচরাচর চোখে পড়ে না। তো এই মসজিদটা সম্পর্কে যদি দুই একটা কথা বলতেন, যেটা কত সালে নির্মাণ করা হয়েছে বা কি? এটা তো হয়তো আমরা জানি না, পূর্বপুরুষ যারা আছে এটার বয়স হয়তো 170-80 বছর হইতে পারে আনুমানিক। আর এটা তো এই কারুকাজ বর্তমান যুগে নাই, অনেক পুরানো মসজিদ। এই মসজিদটা কিন্তু আপনাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী ফকিরখালী জামে মসজিদ। আয়তনে খুব বেশি বড় না, বড় না, ছোট হইলেও মনে করেন যে খুব সুন্দর। এই সুন্দর কাজটা বাংলাদেশে কোথাও দেখা যায় না সচরাচর দেখা যায়। আর তাছাড়া এখানে ফকিরখালী গ্রামে যে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ফকিরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় 1964 সালে, এ থেকে বোঝা যায় যে এখানে শিক্ষিত লোকের আবির্ভাব ঘটেছিল বহু আগে ছিল। এই মসজিদের পাশে এখানে আসার পরে এই মুখলেস ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে এখানে বিশাল একটা কবরস্থান রয়েছে, স্থানীয় পারিবারিক কবরস্থান। আমি এই কবরস্থানটি এখন দেখার জন্য যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পারিবারিক না, এটা কেন্দ্রীয় কবরস্থান, অত্র এলাকার সকলের কবরস্থান। এই কবরস্থানটি ঘুরে দেখে আসি। এটি আসলে একটা সুন্দর বিষয়, যেটা ঢাকা শহরে খুবই কম পাওয়া যায়। কারণ এখানে আমাদের গ্রাম এলাকায় যেমন রয়েছে সুন্দরভাবে ঐতিহ্যবাহী সমাজগত যে কবরস্থান, এটিও নাকি এখানে কিন্তু সমাজগত কবরস্থান রয়েছে। দেখে আসি। তুমি হালাল কবর, এটি ফকিরখালী কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠ, ফকিরখালী বাড্ডা, ঢাকা। এটি আসলে এখন এখন খিলগাঁও পড়েছে, ওই পাশে লেখা ছিল আমাদের ফকিরখালী। আচ্ছা আচ্ছা, এখানে মানে দুই সংযোগস্থল। তো এই কবরস্থানের গেটের ভিতরে প্রবেশ করব। এখানকার আসলে সকালবেলার দৃশ্যটি খুবই সুন্দর লাগতেছে। আর কবরস্থানে প্রবেশ করে এখানে দুটি রাজহাঁসের দৃশ্য দেখে আরও ভালো লাগলো, যে তারা শীতের সকালে রোদ পোহাচ্ছে, আর এখানে কিছু স্থানীয় ছেলেপেলে খেলাধুলা করছে। তো এখন এই কবরস্থানের এই অংশটি মনে হচ্ছে ঈদগাহ, তাই না? এখানে ঈদগাহ মাঠে বেঞ্চ তৈরি করে রাখা হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। সকালে বিকালে এখানে প্রবীণ ব্যক্তিগণ হাঁটতে আসলে অবশ্যই বসে বিশ্রাম নিতে পারবেন। আর কবরস্থানটি একটু উঁচু ঢিবির উপরে মনে হচ্ছে। তো এখন সামনের দিকে চলে যাব সেই কবরস্থান এরিয়াতে। এখানে দেখি কি সুন্দর দৃশ্য দেখাতে পারি আপনাদেরকে। এখান থেকে শুরু হয়েছে কবরস্থান এরিয়া, পিছনেটুকু ঈদগাহ মাঠ। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কবরবাসী শুয়ে রয়েছে। আসসালামু আলাইকুম হালাল কবর। তো এই কবরস্থানটি হচ্ছে এখানকার স্থানীয় সমস্ত ব্যক্তিবর্গের যে আত্মীয় স্বজন আছে, তারা মৃত্যুবরণ করলে এখানে তাদেরকে সমাহত করা হয়। আল্লাহ পাক সমস্ত কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আর এই কবরস্থানের চারপাশের অংশটি হচ্ছে জলাশয়। যদিও হয়তোবা আগামী প্রজন্ম এই জলাশয় দেখতে পাবে না, এখানে হয়তোবা উঁচু রাজপ্রাসাদের মতো বিল্ডিং তৈরি হয়ে থাকবে, কিন্তু এখন আমরা এটি ভিডিও ধারণ করে রাখতেছি। এটি হয়তোবা আগামী প্রজন্মের জন্য এটি স্মৃতি হয়ে থাকবে। দৃশ্য এই ফকিরখালী গ্রামের। এখানে আসার পরে আমি হারিয়ে গিয়েছি সেই
ছোটোবেলার সেই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গাগরা গ্রামে আমার জন্ম। সেই গ্রামীণ এলাকার আমাদের গ্রামে ওই রকম জলাশয় রয়েছে, তবে এত বড় নয়, যেটা একটু ছোটো ছোটো, তবে কিছু দূরে রয়েছে এরকম বিশাল জলাশয়। কিন্তু এখানে আসার পরে আমার মনে হয়েছে যে আমি সেই জলাশয়গুলিতে চলে গিয়েছি। আর এখানে দেখুন এই যে স্থানীয় কৃষক মামারা কত সুন্দরভাবে সবজি চাষ করেছে, এটি লাউ ক্ষেত। আসলে এরকম টাটকা লাউ আমার আসলে ফ্যামিলি ঢাকায় নেই, থাকলে আমি এখান থেকে মামার কাছ থেকে কিছু শাক নিয়ে যেতাম, কিন্তু আসলে সেটি সম্ভব হচ্ছে না। তবে এখানে যে সুন্দর লাউয়ের শাক রয়েছে, এটি আসলে গ্রাম ছাড়া আপনি কোথাও দেখতে পাবেন না। আমি আশ্চর্য হয়ে গেছি যে ঢাকা শহরের নিকটে এত সুন্দর করে তারা সবজি চাষ করেছে, এটি আসলে কল্পনা করার অতীত। আপনারা সময় পেলে চলে আসবেন, ঢাকার আশেপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, সেই দৃশ্যগুলি দেখার জন্য। এই যে দেখুন কত সুন্দর টাটকা সবজি। এখানে অবশ্য এখনও লাউ ধরেনি, এটি এখন চারা অবস্থায় রয়েছে। তারা এগুলির ডগা কেটে আপাতত শাক বিক্রি করবে, তারপরে তারা এগুলি যখন লাউয়ের ফলন ধরবে তখন এগুলি বাজারজাত করবে। আর এখানে যে স্থানীয় কৃষক মামা এখানে কাজ করছে, আমি ওনার সাথে এতক্ষণ কথা বলেছিলাম, এখানে বসে আমি লাইভ করেছি ফেসবুকে। তো এই মামা ওদিকেও মিষ্টি কুমড়া চারা লাগাচ্ছেন। তো মিষ্টি কুমড়া চারাগুলি বেশ কিছুদিন আগে লাগিয়েছেন, কিন্তু এখন উনি গাছের গোড়ায় সার দিয়েছে। তো গাছের গোড়ায় সার দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস অনুভব করলাম, দেখলাম, যেটা আমি আগে জানতাম না, যে গাছ থেকে অল্প কিছু দূরে সার প্রয়োগ করতে হয়, তারপরে পানি দিলে সেই সারগুলি গাছের গোড়ায় যে অ্যাকশান শুরু করে। কারণ উনি আমাকে বলেছেন যে গাছের গোড়ায় সার দিলে সেই সারগুলিতে গাছ জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য উনি গাছ থেকে প্রায় 5-6 ইঞ্চি দূরে সার প্রয়োগ করেছেন।